ঈদ আনন্দে মাতোয়ারা দেশ, ওয়াটার কিংডমে তারুণ্যের উচ্ছ্বাস, সৈকতে পর্যটকের ঢল, বাবা মার হাত ধরে চিড়িয়াখানায় শিশুরা, বিনোদন কেন্দ্রে পরিবার বন্ধুদের নিয়ে উদযাপন। ঈদের ছুটি আমরা আনন্দ উপভোগ করে কাটাইতেছি। বাবার সাথে আসছে, আমার খুব ভালো লাগতেছে, খুব মজা করছি। অনেক মানুষের ঢল হলেও আমরা এনজয় করতেছি আর কি। কক্সবাজারের যে বাতাসে গায়ে লাগলেই যে গাটা জুড়িয়ে যায়। আমার ফ্যামিলি সহ এখানে এনজয় করতে আসছি। বাঘ, সিংহ, তারপরে সাপ দেখছি আর অনেক কিছু দেখছি, খুব এনজয় করছি এখানে এসে। ভ্রমণ পিপাসুদের নিরাপত্তায় তৎপর লাইফগার্ড ও টুরিস্ট পুলিশ। লাল হলুদ পতাকার মাঝখানে গোসল করে, আর যেখানে লাল পতাকা দেওয়া রয়েছে ওইখানে যেন কোনোভাবে পানিতে না নামে। বিচের নিচে উপরে সর্বক্ষণিক নিরাপত্তায় আমরা নিয়োজিত আছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কনক আজাদ এবং আমি ওমর ইনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যথাসময়ে লবণ না দেয়ায় চামড়ার কাঙ্ক্ষিত দাম পাননি অনেকে, দাবি শিল্প উপদেষ্টার। ট্যানারিতে ন্যায্য মূল্য না পেলে জেলার ব্যবসায়ীদের রফতানির পরামর্শ বাণিজ্য উপদেষ্টার। ব্যাংককে চিকিৎসা নিয়ে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি হামিদ। নির্দোষ কেউ যাতে শাস্তি না পান সেজন্যই ব্যবস্থা নেওয়া হয়নি জানালেন উপদেষ্টা। অভিযোগ প্রমাণ হলে গ্রেফতার। 4 দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা। তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ এখনো চূড়ান্ত নয় জানালেন প্রেস সচিব। টিউলিপের চিঠি না পাওয়ার দাবি। এবং নির্বাচনের মাধ্যমে দ্রুত রাজনৈতিক সরকার চায় বিএনপি। সুষ্ঠু ভোটের জন্য জনগণের পাহারাদারের ভূমিকা আশা জামাতের। সংস্কার হলে এপ্রিলে আপত্তি নেই এনসিপির। ঈদের তৃতীয় দিনে বিভিন্ন বিনোদন কেন্দ্রে আনন্দের সময় পার করছেন সাধারণ মানুষ। বিভিন্ন রাইডে চড়ে বড়দের সঙ্গে ছোটরাও আনন্দে মাতোয়ারা। জাতীয় চিড়িয়াখানা সহ রাজধানী ও আশেপাশের বিভিন্ন স্থানে ঢল নামে ভ্রমণ পিপাসুদের। সবার জন্য আরও বিনোদন কেন্দ্র বাড়ানোর দাবি সাধারণ মানুষের। ধ্রুব ব্যানার্জি ও জান্নাতুল দোল্লাকে সঙ্গে নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। গানের তালে তালে নেচে আনন্দে মাতোয়ারা সবাই। ঈদ উদযাপনে বাঁধ সাধেনি বয়স, ছোট থেকে বড় সবাই মেতেছেন ঈদ আনন্দে। সাভারের আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে বিনোদন প্রেমীদের ভিড়। ওয়াটার রাইড সহ বিভিন্ন রাইডে চড়ে আনন্দে সময় পার করছেন তারা। ব্যবসা গরমে ভরসা ওয়াটার গেমে, সঙ্গে যোগ হয়েছে কৃত্রিম ঢেউ আর মিউজিকের তালে নাচ। সাধারণ মানুষের চাওয়া সরকারি উদ্যোগে এমন বিনোদন কেন্দ্র হোক আরো। আমি বাবার সাথে আসছি, আমার খুব ভালো লাগতেছে, খুব মজা করছি এবং সবাই মিলে আমরা গ্রুপ করে আসছি। আমাদের বিনোদনের ব্যবস্থাটা খুবই কম। বর্তমান সরকারকে আমরা চাই আমাদের জন্য প্রচুর পরিমাণ বিনোদনের কেন্দ্র রাখে। এদিকে ঈদের তৃতীয় দিনে মানুষের ঢল নামে জাতীয় চিড়িয়াখানায়। হাজার হাজার ভ্রমণ পিপাসু ভিড় করেন চিড়িয়াখানার বিভিন্ন খাঁচার সামনে। ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করতে পেরে খুশি সবাই। কি কি দেখেছো? বাঘ। আর কি দেখেছো? জিঙ্গো। আর কি দেখেছো? বানর। বাঘ দেখেছি, হরিণ দেখেছি, সাপ দেখেছি। বাচ্চার আবদার মেটানোর জন্য আসছি সপরিবার সহ। এছাড়া ঈদের সময় পরিবার পরিজন নিয়ে অনেকেই ছুটছেন ঐতিহাসিক স্থাপনাগুলোতেও। তাই তো গরম উপেক্ষা করেও ঈদ আনন্দের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে মোঘল আমলের স্থাপত্য লালবাগ কেল্লা। খুব এনজয় করছি এখানে এসে। ঈদে অনেক ঘোরা যায় আর আনন্দ করা যায়। ঈদের আরো বেশ কয়েকদিন ছুটি থাকায় প্রতিদিনই বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করবেন সাধারণ মানুষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সময় মতো লবণ না লাগানোয় অনেকে চামড়ার দাম পাননি বলে জানালেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে সাভারের চামড়া শিল্প নগরী পরিদর্শনে গিয়ে তিনি বলেন, লবণজাত চামড়ার দর ঠিকই ছিল, সরকারের তৎপরতায় এবার তুলনামূলক কম চামড়া নষ্ট হয়েছে। এদিকে ট্যানারি মালিকরা চামড়ার সঠিক দাম না দিলে জেলা পর্যায়ের ব্যবসায়ীদের রফতানির পরামর্শ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। 3 পিসের দাম আমরা 1250 টাকা দিল। যারা নিচ্ছে ট্যানারি লোকরা প্রায় 200 টাকা কম। ছোট বড় আছে, তারপর চামড়ার অনেক ডিজিজ আছে, কাট হয় অনেক চামড়ায়। তো ওগুলোতে আমরা যখন কিনি তখন তো দেখা
আমরা এরকম বাচ্চা আমরা নিতে চাই। এমন পরিস্থিতিতে ঈদের 2 দিন পর সোমবার সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনে যান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। পরিদর্শন শেষে জানান এ পর্যন্ত 3,78,000 পিস চামড়া এসেছে শিল্পনগরীতে। ঢাকায় আছে 7.5 লাখ পিস। এ সময় চামড়ার বাজার নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় উপদেষ্টার। শিল্পের সক্ষমতাটা আমরা বাড়াতে চাই, কিন্তু যেন চামড়াটা নষ্ট না হয় সেটাও চেষ্টা করছি। এই জন্যই এই রপ্তানির প্রশ্নটা এসেছে। এটা আমরা দেখছি যে আমাদের এই শিল্পের সংরক্ষণের জন্য যা করা সম্ভব আমরা করব। এ সময় চামড়া শিল্পের সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানান উপদেষ্টা। বলেন এবছর 30,000 টন লবণ বিতরণ করা হয়েছে। সরকারের তৎপরতায় চামড়া কম নষ্ট হয়েছে। লবণ ছিল কিন্তু পর্যাপ্ত, যেটা লাগবে লাগাতে। আবার সব মাদ্রাসায় এফিশিয়েন্ট না এটা হ্যান্ডেল করার জন্য। অনেক বড় মাদ্রাসাগুলি হ্যান্ডেল করে, কিছু কিছু ছোট মাদ্রাসায় সেটা পারে নাই। এই জন্য কিছু জায়গায় এটা সমস্যা হয়েছে। এদিকে দুপুরে যশোরের বৃহৎ চামড়ার হাট রাজার হাট পরিদর্শন করেন বাণিজ্য উপদেষ্টা। ট্যানারি মালিকরা চামড়ার সঠিক দাম না দিলে জেলা পর্যায়ের ব্যবসায়ীদের রফতানি করার পরামর্শ দেন তিনি। পূর্বের সব বিধিনিষেধ 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি। বাণিজ্য মন্ত্রণালয় তার নিজের নিয়ন্ত্রণাধীন অবস্থায় কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানিকে উপযোগী করে দিয়েছেন। এখানকার ব্যবসায়ীরা যদি মনে করেন যে ওনারা এই ট্যানারির কাছ থেকে মূল্য পাচ্ছেন না, ওনারা সরাসরি রপ্তানি করে দিক। গত 15 বছরে চামড়া খাতে যে অধপতন, নৈরাজ্য ও সিন্ডিকেট হয়েছে তা ভেঙে দিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 3 দিনে 50,000 মেট্রিক টন বর্জ্য অপসারণের দাবি করে ঢাকার 2 সিটি কর্পোরেশন বলছে শতভাগ ময়লা সরিয়ে নগরীকে পরিচ্ছন্ন করা হয়েছে। যদিও পুরান ঢাকার কয়েকটি এলাকায় দেখা গেছে সড়কের 2 পাশে পড়ে আছে বর্জ্য। এতে দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। সড়কের 2 পাশের কোরবানির পশুর বর্জ্যের ছোট ছোট স্তূপ। পুরান ঢাকার সূত্রাপুরের লোহার পুল থেকে কাঠের পুল পর্যন্ত এই অবস্থা। দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। সূত্রাপুরের বাসিন্দারা বলছেন অন্যবার ঈদের দিনই পরিষ্কার হয়ে যায় এই রাস্তা, তবে এবার উল্টো চিত্র। রোগ জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কায় ক্ষোভ জানান কেউ কেউ। আজকে ঈদের 3য় দিন, এখনো এই যে দেখেন এই প্রেক্ষাপট। 3 দিন হচ্ছে, 3 দিনে যাবত এখনো ময়লা কোনো পরিষ্কার হয় নাই। গাড়ি না যা পাইছে লয়ে গেছে আর বাকি কিনারে ফালায় চলে গেছে। যদিও শতভাগ বর্জ্য অপসারণের দাবি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। সোমবার বিকেলে নগর ভবনের পরিবর্তে রাজধানীর ওয়াসা ভবনের সংবাদ সম্মেলন করে সিটি কর্তৃপক্ষ। প্রশাসক জানান ঈদের 3য় দিন দুপুর পর্যন্ত 31,226 মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। 8টি হাটের যে বর্জ্য সেগুলো আমরা অপসারণ করেছি। কিছু কিছু বাস এখনো হয়তো থাকতে পারে। সব বর্জ্য অপসারণের দাবি উত্তর সিটিরও। দুপুরে গুলশানের নগর ভবনে সংবাদ সম্মেলনে প্রশাসক বলেন লোকবল সংকট থাকায় এখনো অনেক জায়গায় বর্জ্য অপসারণ করা সম্ভব হয়নি, তবে দ্রুত সে বর্জ্যগুলো অপসারণের আশ্বাস দেন তিনি। আমাদেরও মানে সার্ভিস লাইন এবং অন্য জায়গায় যেটা আমাদের রিচের বাহিরে, সেটা আমরা যেতে হবে, আমাদেরকে এটা আমরা স্বীকার করি, আমরা যাব। 2 সিটি বলছে গত বছরের তুলনায় এবার পশু কোরবানি কমলেও বেড়েছে বর্জ্য। কিন্তু কামান লাগানো হচ্ছে মশার জন্য। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। থাইল্যান্ডে 1 মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। নির্বিঘ্নেই বিমানবন্দর থেকে বেরিয়ে যান তিনি। জুলাই হত্যাযজ্ঞের মামলা থাকার পরও তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্দোষ কেউ যেন শাস্তি না পায় সেজন্যই সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে অভিযোগের সত্যতা মিললেই গ্রেফতার করা হবে। চিকিৎসা নিতে গেল 7 মে ব্যাংককের উদ্দেশ্যে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকা ছেড়েছিলেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জুলাই হত্যাযজ্ঞের মামলা থাকার পরও তার দেশ ত্যাগ নিয়ে নানা মহলে তৈরি হয়েছিল ক্ষোভ। সমালোচনার মুখে কিশোরগঞ্জের এসপি সহ পুলিশের 3 কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হয়েছিল ব্যবস্থা। এরই মধ্যে রোববার রাতে সাবেক রাষ্ট্রপতি দেশে ফিরে এলেও কোনো ব্যবস্থা নেয়নি সরকার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সাধারণ যাত্রীদের মতোই দেশে ফিরেছেন আব্দুল হামিদ। রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান নির্দোষ কেউ যাতে শাস্তি না পায় তাই সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়। এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না। উপদেষ্টা আরও জানান, সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত এখনও শেষ হয়নি। রিপোর্ট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে। ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার যার জায়গায় ফেরত হবে। ঈদে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের সফরে আজ যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি। প্রেস সচিব জানান, সফরে ফ্যাসিবাদী আমলে পাচার হওয়া টাকা ফেরাতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হবে। এছাড়াও ব্রিটেনের রাজা ও সংশ্লিষ্টদের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হবে কিনা তা লন্ডনে গিয়ে বোঝা যাবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের চিঠি হাতে পাননি বলে জানান প্রেস সচিব। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দ্রুত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে সমাবেশে একথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের একদলীয় শাসনের অবসান হলেও দেশে ও বিদেশে বসে ষড়যন্ত্র করছে তারা। সব ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক শক্তিকেও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সালাহ উদ্দিন। ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আর কখনো যাতে ফেসিবাদী জন্ম না হয়, কোন ফেসিস্ট শক্তির জন্ম না হয়, কোন গণতান্ত্রিক শক্তির জন্ম না হয়, সেজন্য আমরা গণতন্ত্রের চর্চাকে এগিয়ে নিয়ে যাব। এই জন্যে আমরা এই গণতন্ত্রের জন্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যত শীঘ্র সম্ভব একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমরা এখনো কথা বলে যাচ্ছি। আগামী নির্বাচন যেন কোনোভাবে অনিশ্চিত না হয়, বরং সুষ্ঠুভাবে শেষ করতে জনগণকে পাহারাদারের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ঈদ পুনর্মিলন সভায় প্রধান অতিথি বক্তব্যে এই আহ্বান জানান তিনি। এছাড়া প্রধান উপদেষ্টা তার ওয়াদা অনুযায়ী এপ্রিলের মধ্যে নির্বাচন করবেন বলে আশা প্রকাশ করেন জামায়াত আমির। যদি একান্ত কোনো কারণে আপনি মনে করেন কিছুটা পিছাতে হবে, অবশ্যই এটা এপ্রিলের পরে হওয়া উচিত নয়। দেশের আবহাওয়া এবং সার্বিক বিষয়কে বিবেচনায় নিয়ে তিনি ইতিমধ্যে একটা ঘোষণা করেছেন। আমরা তাকে অনুরোধ করব যে কোনো মূল্যে আপনার ওয়াদা আপনাকে রক্ষা করতে হবে। এই নির্বাচন কোনোভাবে যেন অনিশ্চিত হয়ে না পড়ে। বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের ক্ষেত্রে কিছু সংস্কার নিশ্চিত হলে এপ্রিলে নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সঙ্গে নিয়ে পঞ্চগড় শহরের চৌরঙ্গি মোড়ে চা চক্র শেষে একথা জানান তিনি। ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাইয়ের মতো ঘটনা যেন আগামীর বাংলাদেশে না ঘটে সে প্রত্যাশা করেন সার্জিস। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে বলেও প্রত্যাশা তার। নির্বাচনী এলাকায় দেখেছি ভোট কেন্দ্র দখল করা, ব্যালট চুরি করা, এই টাইপের ঘটনাগুলো যেন আমরা আগামীর বাংলাদেশের কোনো নির্বাচনে না দেখি। সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ততটুকু পেশাদারিত্বের পরিচয় দিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমে। এই সামগ্রিক প্রক্রিয়াগুলো যদি একটি সুন্দর পর্যায়ে পৌঁছায় তাহলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের জায়গা থেকে দ্বিমত থাকবেন। ঈদ আনন্দ পরিণত হলো বিষাদে। কক্সবাজার সৈকতে গোসলে নেমে প্রাণ গেছে বাবা ছেলের। এ নিয়ে দুদিনে মৃত্যু হলো 4 জনের। দুপুরে কলাতলের সৈকতে লাইফগার্ডের আওতার বাইরে গিয়ে গোসলে নামেন 2 পর্যটক। এ সময় সাগরের সৃষ্ট গর্তে পড়ে স্রোতের টানে ভেসে যান তারা। দ্রুত জেটস্কি নিয়ে একজন এবং লাইফগার্ড কর্মীরা আরেকজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে মৌলভীবাজারে সাঁতার শেখাতে গিয়ে মারা গেছেন বাবা মেয়ে। এছাড়া সিলেটে সাদা পাথরে পানিতে ডুবে মারা গেছেন পর্যটক। কানাডার অন্টারিওতে নৌকা ডুবে 2 বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে একজন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন সাইফুজ্জামান।
স্থানীয় সময় রোববার এ দুর্ঘটনা ঘটে। নিহত অপরজন বিজিএমইএর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহিল রাকিব। বাংলাদেশ বিজনেস চেম্বার অফ কানাডার ফাউন্ডারি প্রেসিডেন্ট সুবীর কুমার দে জানান, টরন্টো থেকে প্রায় 155 কিলোমিটার দূরে কাওয়ার্থ লেক এলাকায় সাইফুজ্জামান ও তার বন্ধু রাকিব সহ 3 জন নৌকা নিয়ে পানিতে নামেন। হঠাৎ বাতাসে সেটি উল্টে যায়। এতে রাকিব ও সাইফুজ্জামান প্রাণ হারান। পুলিশ জানায় নৌকায় কোনো লাইফ জ্যাকেট ছিল না। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে কাল সিঙ্গাপুরে মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়। হামজা, শমিদ, ফাহমিদুলরা যোগ দেয় দেশের ফুটবলে শুরু হয়েছে নবজাগরণ। নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করায় হোম ভেন্যুতে জয় চায় বাংলাদেশ। ভুটানের বিপক্ষে ম্যাচে অভিষেক হয়ে গেছে হামজা, ফাহমিদুলের। এখন অপেক্ষা শুধু শমিদের। ফিফার র্যাঙ্কিংয়ে 22 ধাপ পিছিয়ে আছে জামালরা। তবে মাঠের লড়াইয়ে র্যাঙ্কিং কোনো প্রভাব পড়বে না বলে জানান কোচ কাবরেরা। দলগত চেষ্টায় জয় চান চিনি। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে জাতীয় স্টেডিয়ামে নিরাপত্তায় কাজ করবে ডিএমপির স্পেশাল ইউনিট সোয়াট। এই ছিল সুন্দর সময়। সঙ্গে থাকুন সময়।